দুপুরের তপ্ত রোদ মাথার ওপরে। ইভা ঘামছে, তার বুকের কাঁপুনি বোধহয় ফারজাদও টের পাচ্ছে। গাড়িটা ফাঁকা, গাড়িতে কেউ নেই। ইভা কাপা বুকটা নিয়ে ভেতরে ঢুকল গেট দিয়ে। ফারজাদ তার সঙ্গে হাঁটছে। কলেজের মাঠে পৌঁছে ইভা চাপা স্বরে বলে ওঠে, তুমি আমার সঙ্গে হাঁটছ কেন? দূরে যাও, কেউ যেন বুঝতে না পারে তুমি আমার সঙ্গে আছো। ফারজাদ অবাক হয় একটু। তার ইগোতে লাগলো যেন কথাটা, সাথে বুকেও। মেয়েটা অতিরিক্ত ভয় পাচ্ছে, এজন্যই ফারজাদ ওর সঙ্গে যাচ্ছে, যাতে খারাপ কোনো পরিস্থিতি তৈরি হলে সামলে নেওয়া যায়। ফারজাদ কিছু বলল না। মাথাটা সামান্য ঝুঁকিয়ে গম্ভীর মুখে হাঁটছে। হঠাৎই সামনে দেখা গেল ইভাকে নিতে আসা পুলিশ অফিসারটা মাঠের মাঝে দাঁড়িয়ে খুব ব্যস্ত ভঙ্গিতে ফোন কানে নিয়ে কথা বলছে। পাশেই আরও ২-৩ জন দাঁড়ানো। ইভা থমকে দাঁড়ায় মাঠের মাঝখানে। ফারজাদ আস্তে করে বলল, রিল্যাক্স ইভা, এগিয়ে যাও, কিছু হবে না। ততক্ষণে ইভার বাবা ওবায়দুল হককে কলেজের বিল্ডিং ছেড়ে নিচে নেমে আসতে দেখা গেল, সঙ্গে আসছেন অধ্যক্ষ মহাশয় এবং আরও কয়েকজন শিক্ষকেরা। ইভা তড়িঘড়ি হাতে থাকা ছোট্ট ব্যাগটা পেছনে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়ল। ওবায়দুল হক দাপুটে পায়ে হেঁটে এসে দাঁড়ালেন ইভার সামনে। ফারজাদ পাশেই একটু দূরে দাঁড়িয়ে আছে। ফারজাদ প্রথমবার দেখল ইভার বাবাকে। স্বাস্থ্যবান, অভিজাত লোকটা। পরনে পুলিশের পোশাক, চোখে চশমা, চলনভঙ্গি ভারী। মুখটা অসামান্য রাগে লাল হয়ে আছে। চোখে তার আগুনের হলকা ছুটছে যেন। তিনি এসেই রোষাগ্নি দৃষ্টিতে ইভাকে পরখ করে দেখলেন। হাত অবধি উনার অগ্নিদগ্ধ দৃষ্টি নিক্ষিপ্ত হতেই ইভা চট করে হাতের জিনিসগুলো সহ ব্যাগটা পরিত্যক্ত হালে ফেলে দেয় মাঠের মাঝখানে, যেন বড় অপ্রয়োজনীয়, মূল্যহীন নিতান্তই ইচ্ছের বিরুদ্ধে সে হাতে ধরেছিল ব্যাগটা। ফারজাদের বুকের মধ্যে কেমন যেন করে উঠল এবার। সে অপ্রতিভ চোখে তাকিয়ে রইল পড়ে থাকা ব্যাগটার দিকে। ওই ব্যাগের ভেতরে থাকা ছোট ছোট উপহারে জড়িয়ে আছে তার বছরখানেকে জমানো এক বুক আবেগ, কেবলই মাত্র নষ্টা আবেগ। এই উপহারগুলোতে সে বলি দিয়েছে নিজের আত্মমর্যাদাবোধ, নিজের সভ্যতা, নিজের শিক্ষাজ্ঞানটুকু। সেটা ইভা বাবার এক নজর দৃষ্টি মাটিতে মিশিয়ে দিয়েছে। কই ফারজাদ তো এসেছিল না মেয়েটার কাছে? সে কখনোই আগ্রহী ছিল না নিজের এই অধঃপতনকে কাছে রাখতে। মেয়েটা কি ওকে নিজে কাছে টেনে ফের ঝেড়ে ফেলল? ওবায়দুল হক হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে, বলো। ইভার গা শিউরে উঠল। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার হাত পা বোধহয় রীতিমতো কাঁপছে। তিনি ঝুঁকে পড়ে ব্যাগটা তুললেন, ভ্রুযুগল কুঁচকে উল্টে পাল্টে দেখলেন ব্যাগটা। এরপর তা উপর করে ধরলেন, তাতে ব্যাগের সবকিছু ঝোড়োঝড়ো করে পড়ে যায় মাটিতে। ফারজাদ কেবল চেয়ে দেখছে। কারো অবহেলিত হাতে উপর করে ধরা ব্যাগ থেকে ঝরে পড়া জিনিসগুলো তার প্রাইভেটের মেরে দেওয়া টাকা নাকি তার আবেগ? কোনটা আজ এমন বিদ্রূপের সামগ্রী হিসেবে উপহাসের ছলে মূল্যহীন হয়ে ঝরে পড়ছে? ইভা মাথা নিচু করে ঠাই দাঁড়িয়ে আছে। ওগুলোকে উদ্দেশ্য করে ওবায়দুল সাহেব বললেন, কোথায় পেলে এগুলো? জবাব দাও, নয়তো। ইভা তুতলিয়ে ওঠে। সে কি বলল বোঝা গেল না। ততক্ষণে পুরো কলেজ এসে মাঠের চারপাশ দিয়ে বিল্ডিংয়ে জড়ো হয়েছে। অধ্যক্ষ সাহেব দাঁড়িয়ে আছেন পাশেই। যেখানে মামলা স্বয়ং পুলিশ সুপারিনটেনডেন্টের, সেখানে তারা কেবল দর্শকই বটে। জরুরি ভিত্তিতে আজ ইভার মা কোনো কারণে গ্রামের বাড়িতে যাবেন। যে কারণে ইভাকে আজ 2 পিরিয়ড পরেই ছুটি করিয়ে নিতে এসেছিল ড্রাইভার। এসে তাকে পুরো কলেজে যখন পাওয়া যায়নি, তখন কল করা হয়েছে এসপি সাহেবের কাছে। তিনি এসে পৌঁছেছেন মিনিট 5 মতো। পুরো কলেজ আবার তল্লাশি করা হয়েছে, পুলিশের মেয়ে, খারাপ কিছু হতেই পারে।
অথচ এখন ইভা একটা ছেলেকে সঙ্গে করে কলেজে ঢুকছে। সম্মানের আর কিছুই বাকি নেই বলে ধারণা এসপি সাহেবের। তার মেয়ের এমন কড়া নিরাপত্তার পরেও এরকম কিছু ঘটে গেছে। তিনি এবার ফারজাদের দিকে ফিরলেন। গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে ছেলেটি, তার চোখে মুখে উদ্বেগ নেই, চোখের ভাষা দুর্বোধ্য। ফারজাদের দিকে তাকিয়ে ইভাকে জিজ্ঞেস করলেন তিনি, ছেলেটা কে? ইভা জবাব দিল না। তিনি এবার গর্জন করে উঠলেন, ছেলেটা কে ইভা? পরিবেশ গরম হয়ে ওঠে। সকলে নিশ্চুপ। ইভা ভাঙা ভাঙা স্বরে মাথা ঝাঁকাল, চিনি না বাবা। ফারজাদের বুকে সুচাল এক বিষবাণ এসে বিঁধে যায় বোধ হয়, একটা তিক্ত ধাক্কা অনুভব হল, তবুও সে অটল, অবিচল দাঁড়িয়ে। চোখজোড়া লাল হয়ে উঠেছে তার, চোখের শিরা উপশিরার মাঝে রক্ত জমে গেছে, হয়তো ভেতরে এসে সদ্য ভিড় করা ভাঙ্গনের তীব্র হাহাকার, আর আক্রোশগুলো রক্ত দানার মতো চোখে ফুটে উঠেছে। এসপি সাহেব ভ্রু কুঁচকে বললেন, তাহলে এগুলো কোথায় পেলে? ইভা এবার তাকায় বাবার দিকে। তার রুহু ছলকে ওঠে, আর কোনো দিকে গ্রাহ্য করবার সাহসটুকু সঞ্চয় হল না তার ভেতরে। বাবার চোখে দৃষ্টি রাখতে তার সব গুলিয়ে যায়, শুধু মস্তিষ্ক তাকে একটা সংকেত দিল বোধ হয়, নিজেকে বাঁচিয়ে নিতে হবে। নিজের সম্মান, বাবার সম্মান বাঁচিয়ে নিতে হবে, আর সবকিছু জাহান্নামে যাক, তার নিজেকে সামলে নিতে হবে যে কোনো মূল্যে। কিছু জিজ্ঞেস করেছি, উত্তর দাও। দাঁত চেপে বললেন এসপি ওবায়দুল হক। আমাকে গেইটের বাইরে ডেকে নিয়ে গেছিল ছেলেটা, তারপর এগুলো হাতে ধরিয়ে দিল। ফারজাদ যেন কারো বিদঘুটে নৃশংস ক্ষত দেখেছে, ওভাবে ব্যথিতর ভঙ্গিতে সমবেদনা জানানোর মতো করে ঠোঁট গোল করে শ্বাস নেয়। এলোমেলো দৃষ্টি ফেলে তাকায় এদিক ওদিক। পাগলের মতো করে মৃদু মাথা নাড়তে নাড়তে চট করে খানিক হেসে ফেলল নিঃশব্দে। আবার আবার ইভার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে অদ্ভুত নজরে ইভার দিকে। দুর্বোধ্য, ধারালো সেই দৃষ্টি ছেলেটার ইভাকে যেন দূর থেকেই চিরে ছিন্নভিন্ন করে ফেলছে। ফারজাদের ভেতরে কি হচ্ছে তা আন্দাজ করার উপায় নেই মুখ দেখে। অধ্যক্ষ সাহেব এগিয়ে এলেন এবার। নরম কণ্ঠে শুধালেন, তুমি ওগুলো নিলে কেন ইভা মা? ইভার বাবা রুষ্ট নজরে তাকিয়ে আছে ইভার চোখ বরাবর। ইভা বাবার চোখে একবার তাকিয়ে হড়বড় করে বলে ওঠে, জোর করে দিয়েছে। ফারজাদ চোখজোড়া সন্তর্পণে বুঝে নিয়ে হতাশ এক দীর্ঘশ্বাস ফেলল। যেন কিছুই হয়নি, কেবল হালকা একটু চোট পেয়েছে কোথাও ছেলেটা, তবে ব্যাপার না, চলবে এটুকু জ্বালা। ইভার কথা ফুরাতেই আচমকা অধ্যক্ষ সাহেব ঝড়ের বেগে সশব্দে খোলা মাঠের প্রান্তরে এক ভারী থাপ্পড় লাগালেন ফারজাদের গালে। ফারজাদ তখনও অবিচল দাঁড়িয়ে। নাহিদ আর মাহদি পাথরের মতো দাঁড়িয়ে আছে ফারজাদের পেছনে। এবারে বোধহয় তারা কিছু বলতে যায়, ফারজাদ অতি সন্তর্পণে হাতটা চেপে ধরল। যেখানে যার সত্য স্বীকার করার, সেই তো নিজেকে বাঁচিয়ে নিয়েছে। ফারজাদের কোনো অনুভূতি এত জাহেরি নয় যে তা তৎক্ষণাৎ সাধারণ রূপে লোক সম্মুখে এসে পড়বে। তীব্র গোমরা ছেলেটার সবকিছুই কেমন জমে থাকা অগ্নিলাভার ন্যায় শীতলতম উষ্ণ। ইভা কাঁদছে এবার। ফারজাদ নিজের আত্মমর্যাদাবোধ, আত্মসম্মান, নিজের অহংকার, স্বভাবসুলভ বেপরোয়া ভাবকে দাফন করে সবাইকে অগ্রাহ্য করে অপার্থিব স্বরে স্বীকার করে নিল, জি স্যার, আমি নিয়ে গিয়েছিলাম ইভাকে। এবার বোধহয় এসপি সাহেব সত্যকে ঢেকে ফেললেন মিথ্যার কুলসিত চাদরে। নিজের তথাকথিত সম্মানটুকু বাঁচাতে তিনিও হাত চালালেন ফারজাদের শক্ত গালে। মেয়ের কৃতকর্মকে ফারজাদের গায়ে লাগানো দোষের ধামার নিচে চাপা দিয়ে মেয়ে ও নিজের সম্মানটা বাঁচিয়ে নিলেন সন্তর্পণে। ফারজাদ পর্বতের ন্যায় অনড় দাঁড়িয়ে কেবল শিলাখণ্ডে তৈরি ছেলেটার আগামী বড় অদ্ভুতি হবার কথা। এম ড্যাশ ফারজাদ বিজ্ঞানের ছাত্র ছিল। উজ্জ্বল পথচলাকে অন্ধকারে ছেকে সেবছর পরীক্ষায় সে উচ্চতর গণিত পরীক্ষায় ফেইল করার মাধ্যমে পরীক্ষায় ফেইল করল।
এরপর বাড়িতে তার মূল্য উঠে এলো বাড়ির গোয়ালা ফরিদের জায়গায়। ফারজাদ বাড়ির লোকেদের কাছে লাঞ্ছিত হয়েছে, কটু কথা শুনেছে, অপমানিত হয়েছে, অথচ কোনোদিন কোনো জবাব দেয়নি। বন্ধুমহলে পুরো কলেজে বদনাম হয়ে গেল সে। এসব অবশ্য গ্রামের লোক জানে না। ইভাকে ফারজাদ ঘৃণা করে না। ফারজাদের মতে ইভার প্রতি ফারজাদের যে অনুভূতি, সেটাকে ঘৃণা বললে শব্দটা বেশ সহজ আর ছোট হয়ে যায়। ঘৃণা তো তাকে করা যায় যাকে একসময় ভালোবাসা হয়েছিল। ফারজাদ জঘন্যতম খারাপ মানসিকতার ছেলে। তার মতে তার মনে এত মানবিকতা বোধ নেই যে সে সেই মেয়েকে ভালোবাসার দাবি করবে যার কাছে ভালোবাসার মূল্য বাপের চোখের দৃষ্টির কাছে মাটি হয়ে যায়। আবেগকে ঘৃণা করে ফারজাদ। সেই আবেগকে, যা তার কাছ থেকে তার সবকিছু কেড়ে নিয়েছে। ফারজাদ সেই বেড়ে ওঠার বয়সটাকে ঘৃণা করে যে বয়সে মানুষ এত হীন, নিচু কাজগুলো করে বসে আবেগের তাড়নায়। ফারজাদের সবচেয়ে বড় ঘৃণা মেয়ে মানুষে, যারা পরিবারের কাছে মুখোশধারী, নিষ্পাপ। ফারজাদের ঘৃণা নারী জাতির কোমলতায়, যা একসময় পরিবারের চোখের দিকে তাকিয়ে মিথ্যার কলুষিত চরম অবাস্তবতায় পরিণত হয় মুহূর্তের মধ্যেই। ফারজাদের কাছে ওই ঘটনার মাসখানেক পর পরীক্ষার কিছুদিন আগে ইভা এসেছিল। মেয়েটা কেঁদে পড়ল। সেদিন সে বাবার সামনে ভয় পেয়েছিল প্রচুর, অথচ সে আজকাল ফারজাদকে ছাড়া থাকতে পারছে না। ফারজাদ মনোযোগ দিয়ে শুনেছিল সবটা। আলতো হেসে বলেছিল তাকে, চলে যাও। খুব বেশিক্ষণ নিজেকে নিয়ন্ত্রণ করার মতো সংযম নেই আমার মাঝে। সেদিনের হারানো সম্মান আর জীবন থেকে হারিয়ে ফেলা আমার উজ্জ্বলতাটুকু আমার ভেতরে নাড়া দিয়ে উঠলে তোমায় এই মুহূর্তে ক্ষু ন করতে আমার কোনো পূর্বপ্রস্তুতির প্রয়োজন হবে না, ইভা। আমি জানি আমার ভবিষ্যৎ শেষ। আমি জানি আমি আমার মানসিকতা বোধটুকু হারিয়ে ফেলেছি খুব খারাপভাবে। তাই তোমার সঙ্গে আজ খারাপ কিছু করতে না আইনের ভয় আছে, আর না বিবেকের। নিজের ওপর ফারজাদের ঘৃণা আসমান ছুঁয়ে যায় এটা ভেবে, সে নাকি সেই মেয়েটার প্রতি দুর্বল হয়ে নিজের ক্যারিয়ার নষ্ট করে ফেলেছে যে মেয়েটা বাপের সামনে তাকে পরিচয় দিতে পর্যন্ত অস্বীকার করেছে। হায় রে! পরিচয় পাওয়ার যোগ্যতা রাখে না ফারজাদ ইভার বাবার সামনে। ফারজাদ শুনেছিল সময়, স্রোত ও প্রেমের নাকি প্রতিবন্ধকতা নেই। আচ্ছা, যে প্রেমকে স্রোতের সাথে তুলনা করা হয়েছে, সেই প্রেম থেকে গেল বাপের নজরের সামনে। ফারজাদ তাচ্ছিল্যের হাসি হাসে। ইভার বাপের নজরের কি তাহলে অসীম জোর? নদীর জোয়ার আটকাতে দেওয়া বাঁধের চেয়েও শক্তিশালী সেই নজর, যে শক্তির কাছে এক মুহূর্তে পরিচয়টা অবধি মুছে যায়। কথাটা কতটুকু সত্য তা জানে না ফারজাদ। তবে প্রেম বলতে যা বোঝায়, মায়ার টান যা হয়, তাতে যে অদম্য শক্তি থাকে তা মানে ফারজাদ। যে মেয়েটা তার উপহারকে এক মুহূর্তে মাটিতে পতিত করেছে, পুরো কলেজের সামনে হীন, লাঞ্ছিত, তিরস্কৃত, তাচ্ছিল্যের পাত্র বানিয়ে দিয়েছে। এরপর থেকে ফারজাদ আর চেয়েও পড়ালেখায় মনোযোগী হতে পারেনি। 2 বছরের পড়া 2 মাসে সম্পন্ন করা অসম্ভব ছিল, তার ওপর মানসিক অবস্থার বিপর্যস্ততা। ফারজাদ ফেল করেছে, পরের বছর আবার পরীক্ষা দিয়েছে। প্রতিটা পরীক্ষার দিন এক্সাম হলে তার মুখ লুকানোর জায়গা ছিল না। সে কলেজের পরিচিত মেধাবী এক মুখ। সেই ছেলেটা জুনিয়রদের সাথে মান উন্নয়ন পরীক্ষা দিয়েছে অনিয়মিত ছাত্র হিসেবে। এরপরেও তার রেজাল্ট আহামরি কিছু হয়েছিল না। কোনোরকম চলাচল এক রেজাল্ট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা ছেলেটা ভর্তি হয়ে গেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এলএলবিতে অনার্সে। এ খবর বাড়ির লোক জানে কেবল। পরীক্ষার সেই অনাকাঙ্ক্ষিত ফলাফলের পর থেকে ফারজাদের মনে হয় সে মৃত। তার শ্বাস চলে কেবল জিদে, অথচ সে দাফন হয়ে গেছে সেই কবে তার ক্যারিয়ারের সাথে। স্বপ্নভাঙা মানুষ তো মৃতই। মানুষ জীবিত রয় কোনো এক প্রত্যাশাকে কেন্দ্র করে। একটা দুর্দমনীয় চাহিদার শক্ত কাঠামোতে চেপে মানুষ জীবন অতিবাহিত করে, যার কিছুই আর ফারজাদের মাঝে অবশিষ্ট নেই।
সে কবে জ্বলন্ত অগ্নিশিখায় পরিণত হয়েছে। যা জ্বলছে, ছাই হচ্ছে, তার তপ্ততা বিকিরিত হচ্ছে প্রতিক্ষণে। ফারজাদ অনুভূতিহীন যন্ত্রের ন্যায় এক মেশিন আজ, যা থেকে কেবল ক্ষতিকর উত্তপ্ত ক্ষতিকর বিষাক্ত ধোঁয়ার নির্গমন হয়, যে নির্দয় অসীম ক্ষমতার অধিকারী স্বপ্ন পুড়ে ছাইয়ের স্তূপে রূপ নেওয়া ধ্বংসাবশেষ মাত্র। মাসখানেক কেটে গেছে। দিজার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষের দিকে। ব্যবহারিক বাকি আছে। পরীক্ষার আগে ব্যবহারিক খাতাগুলো লেখা সম্পূর্ণ হয়নি। মনের অবস্থা ভালো ছিল না, এখন করতে হচ্ছে রাতদিন জেগে। মাঝরাতের দিকে একদমই মনোযোগ হারিয়ে ফেলল মেয়েটা আঁকাআঁকি থেকে। ফোনটা বের করে গ্যালারিতে ঢুকে ফারজাদের একটা ছবির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। এই মাসখানেকের মাঝে আর কথা হয়নি লোকটার সাথে। তাদের এক আজব সম্পর্ক, দুই পক্ষের সম্পূর্ণ ব্যতিক্রম আর অদ্ভুত মনোভাবের মাঝ দিয়ে রহস্যজনকভাবে নকেটে যাচ্ছে মাঝের দিনগুলো। মনের জোরটাকে পাশ কাটিয়ে একবার কল করেই বসল দিজা ফারজাদের নম্বরে। লোকটা কেমন আছে, নিশ্চয়ই খুব পরিশ্রম করছে ট্রেনিংয়ে। ট্রেনিং শেষ হয়েছে কিনা তাও তো জানা হয়নি। কল রিসিভ হলো না। দিজা একটা লম্বা শ্বাস ফেলে ফোনটা ছুঁড়ে মারল বিছানার ওপর। কিছুই ভালো লাগছে না আর। রাত 1টার মতো বাজে। শান্তিনগর মেইন রোডের একপাশ দিয়ে হাঁটছে ফারজাদ। পরনের ছাইরঙা ডেনিম জ্যাকেটের পকেটে হাত গোজা। মাঘের শেষের দিকটা, আজ দুদিন ঢাকাতে ঠান্ডার প্রকোপ খানিক কম, অবশ্য যেকোনো সময় বেড়ে যেতে পারে। ফোন বেজে শেষ হবার মুহূর্তে বিরক্ত হাতে একবার ফোনটা বের করে দেখল দিজার কল। ততক্ষণে কল কেটে যায়, ফারজাদ ফোনটা আবার রেখে দিল পকেটে। হাঁটতে হাঁটতে বেঙ্গল টাওয়ার পেরিয়ে স্কয়ার পার্কের সামনে এসে দাঁড়ায়। প্রায় ফাঁকা শহর, অন্য শহর হলে এতক্ষণে জনশূন্য হয়ে যেত, ঢাকা বলে এখনো জাগ্রত লাগছে শহরটাকে। ফারজাদ আরও খানিক এগিয়ে যায়, হাঁটতে হাঁটতে সিগারেট ধরায় একটা। আর একটু এগিয়ে গেলেই বড় ভিআইপি রোড সামনে। সামনে রাস্তার পাশে একটা লোক বসে আছে। ফারজাদ এগিয়ে গিয়ে বসে লোকটার পাশে। লোকটা হাতের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল। ফারজাদ আরাম করে ফুটপাথের ওপর বসে শান্ত চোখে তাকায় লোকটার দিকে। ঠিক লোক নয়, ছেলে। চোখ দ্বারা ইশারা করল পাশে বসতে। ছেলেটা বসতে চায় না, ফারজাদ হাত ধরে টেনে বসায়। ছেলেটার চোখে মুখে ভয় নেই, তবে বিরক্ত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। ফারজাদ জিজ্ঞেস করল, ঝোলাতে কি? দামি সম্পদ মনে হচ্ছে। তোমার জানার কি কাম? ফারজাদ বলল, কাম থাকলে এভাবে এসে তোমার পাশে বসে অপ্রয়োজনীয় প্রশ্ন করতাম না, কাম নেই কোনো। নাম কি তোমার? ছেলেটা এবার আর চোখে তাকায় ফারজাদের দিকে, আলামিন। ফারজাদ বেশ আন্তরিক ভঙ্গিতে ছেলেটার কাঁধে হাত রাখে। এতে ভোরকাল আলামিন, তার গায়ে জীর্ণ ময়লা পোশাক, তাতেও ফারজাদ একদম জড়িয়ে বসেছে ওকে। কাঁধে হাত রেখে বেশ ফুরফুরে কণ্ঠে বলল, আলামিন শব্দের অর্থ জানো? ছেলেটা বোকার মতো তাকিয়ে আছে, যেন সে বোঝার চেষ্টা করছে ফারজাদের গতিবিধি। ফারজাদ বলল, অর্থ হল সত্যবাদী, বিশ্বাসী। এবার নাম অনুযায়ী কাম করো। ঝোলাতে কি? যাও তো মিয়া, আর নয়তো আমারে যাইতে দেও। আলামিনকে একটু ভরকে দিয়ে চট করে ফারজাদ হেসে ফেলল, তুমি মেয়ে হলে না হয় ধরে রাখার চান্স নিতাম, আফটার অল ব্যাচেলর মানুষ। তবে তোমার কাজের ঠিকানা তো এখানেই। সারারাত তুমিও বসে থাকবে না, আর আমিও না। প্রশ্নের উত্তর দাও। কিডা তুমি? তোমারে কেন জবাব দিতাম? ফারজাদ কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎই বলল, খরিদ্দারের অপেক্ষা করছো, নাকি মালিকের? ছেলেটা চমকিত চোখে তাকায়, এক পলকে তার অভিব্যক্তি বদলে চোখে মুখে ভয় জড়ো হয়েছে। ওর আতঙ্কিত দৃষ্টিতে চোখ রেখে দুর্বোধ্য হাসে ফারজাদ।
ছেলেটা এবার ছটফট করছে, ফারজাদের হাত কোনোমতো কাঁধ থেকে সরিয়ে কখন জানি দৌড় লাগায়। ফারজাদ বলল, কেমন মাল দেখি? কোকেইন। ছেলেটা চরম ঘাবড়েছে এবার। একটু এলোমেলো স্বরে বলল, আমার কাপড় চুপুর আনছি এই ঝুলায়। আর কিচ্ছু নাই। ছাড়ো তো আমারে। হু, তার তো অবশ্যই। তবে তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি পুলিশ টুলিশ না। সবে ট্রেনিং চলছে, শেষের দিকে অবশ্য। দেখি বের করো, একটু টেস্ট করি। ছেলেটা শুকনো এক ঢোক গিলল। পুলিশের লোক ফারজাদ, ট্রেনিং শেষের দিকে, অথচ বলছে পুলিশ না। কাপা হাতে বের করে ধরল খাতার পৃষ্ঠায় মুড়ানো সাদা আটার মতো পাউডার। ফারজাদ বলল, এমনভাবে ভয় পাচ্ছ কেন? খুব বেশি ক্ষতিকারক না মালটা, এতটুকুতে বড়জোর টুকটাক জরিমানা করবে। আমার যখন নিজের এই নষ্ট জীবনের প্রতি বেশি ক্ষোভ জমে, আমিও তৎক্ষণাৎ সুখের জন্য মাঝেমধ্যেই দুয়েক চালান শুকে নিই। এখন খুব দরকার, তোমার উপকারের প্রতিদান পাওনা রইল। উল্টোপাল্টা কথাবার্তা ফারজাদের বলেই মনে হল আলামিনের। ফারজাদ মুড়ানো কাগজটা খুলে দু আঙুলের চিমটির মাঝে সামান্য পাউডার তুলে হাতের তালুতে রেখে তার নাক দিয়ে কয়েকবার নিঃশ্বাসের সঙ্গে তুলে নেয়। আঙুলের অগ্রভাগ জিহ্বায় চেটে বলল, খাঁটি মাল, কোথা থেকে আমদানি হচ্ছে রে? আলামিন এবার ফারজাদের কাণ্ডে বোধহয় আশ্বস্ত হল। বলল, বসের থেইকা শুনছি, যদ্দূর সম্ভব আমেরিকা থেইকা। ফারজাদের হাতের সিগারেট পুড়ে অর্ধেক হয়ে গিয়েছে। সেটায় টোকা দিয়ে ছাই জমে থাকা ছাই ফেলল, এরপর পুরো সিগারেটটাই কি মনে যেন ফেলে দিল। ঘাড় নাড়ল, হু। এখানে বসে আছো কেন? একজন নিতে আইব এইডা। তুমি তো একটু নীলা, দাম জানো মিয়া? ছেলেটার কথার ভাব বদলেছে, তাহলে সে বিশ্বাস করেছে ফারজাদ যাই হোক, ওদেরই দলের এক মাতাল। ফারজাদ পকেট থেকে চট করে একটা 500 নোট বের করে দিয়ে বলল, অল্প একটুই নিয়েছি, চলবে? আলামিন 500 টাকা দেখে খুব একটা সন্তুষ্ট হয়নি, তা মুখ দেখে বোঝা গেল। না হওয়ারই কথা, কেজি প্রতি কোটি টাকার মাল বলে কথা। ফারজাদ জিজ্ঞেস করল, কোথায় থাকো? মোহাম্মদপুর বস্তিত। কে কে আছে পরিবারে? ছেলেটা বিরক্ত হয়ে তাকালো, বখাটেদের মতো ভাব নিয়ে বলল, আবার জিগায়। মা আছে, 3টা ছোট বইন আছে। বাপ নেই? হ আছে। এখন মনে হয় কোনো মাগির কাছে যাইয়া পইরা আছে। ফারজাদ জিজ্ঞেস করল, তোমার আম্মা অসুস্থ নাকি? সংসার কি তোমার উপার্জনেই চলে? হ, মার কি জানি হইছে, সারা গায়ে ঘাও হইছে, মাংস পইচে গেছে। একটা ডিল করি চলো। কি করতাম? চুক্তি। চুক্তি? হুম, চুক্তি। আমি তোমার একটা উপকার করব, তার বদলে তুমি আমার একটা কাজ করবে। কি কাম? তোমার বশকে? তার খোঁজ দেবে আমায়, এর বদলে তোমায় আমি ভালো একটা কাজ পাইয়ে দেব, ভালো বেতন পাবে। রাত ধরে মশার সাথে বসে গান গাইতে হবে না। ছেলেটা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল ফারজাদের দিকে, হুট করে পেছনে থেকে অপর হাতটা বের করল। হাতে তার পকেট ছুরি, তা দিয়ে আঘাত করল ফারজাদের হাতে। ফারজাদের বাম হাত ছুটে যায় আলামিনের কাঁধ থেকে। আলামিন উঠে ঝড়ের গতিতে দৌড়াবে, তার উঠে দাঁড়ানোর গতি তাই বলে। ফারজাদ খপ করে হাতটা ধরে বসিয়ে দেয় জোর করে, অপর হাতে বন্দুকের নল ঠেকায় আলামিনের কোমরের একটু ওপরে। রাস্তা দিয়ে হঠাৎই সাকরে গাড়ি চলে যাচ্ছে ওদের পেরিয়ে। ফারজাদের বাম হাত থেকে রক্ত ঝরছে। ওই হাত দিয়েই আলামিনের কলার চেপে, বন্দুকের নলটা আরেকটু চেপে ধরে বলল, অবশ্য আমাকে অফিসিয়ালি এখনো ওয়েপন দেয়া হয়নি, এটা চোরাই বন্দুক।
তবে ম্যাগাজিনে লোড হওয়া বুলেট কিন্তু একদম পিওর বারুদের। অফারটা ভালো দিয়েছি তোমায়। অভাবীদের প্রতি আমি সর্বদা সদয়, তবে সেই অভাবকে পুঁজি করে ক্রাইম করা চাহ। ইটস ভেরি ব্যাড। আলামিন বলল, তুমি কিসের কাম দিবা? আমি এই কামেই ভালো আছি। আমার দরকার নাই অন্য কামের। ভালো কথা কইতাছি, আমারে ছাড়ো। তুমি জানো না আমার বসের হাত কত বড়। ফারজাদ হতাশ শ্বাস ফেলল, আইনের চেয়ে বড় না। শোনো নি, আইনের হাত বহুত লম্বা হয়। আর আমিই বা কোথায় সারা জীবন এমন ইমানদারির সাথে কাজ করব? এই ধরো ঠিকঠাক কয়েকটা পদে প্রমোশন হয়ে গেলে এরপর শুরু করব পকেট গরম করা। আজ তোমায় ধরতাম না, ওই যে ওই মালটুকুর লোভ, আর চাকরির আগেই যদি একটা সাগলার ধরে দেই, এক লাফে কোনো উঁচু পদে পড়ে মাজা ভাঙবে, বলা তো যায় না। বলতে পারো স্বার্থের জন্যেই আজ তোমার ওপর এই দয়াটুকু করছি। এটা দয়া? আলামিন ভ্যাবলার মতো তাকিয়ে আছে, চোখে স্পষ্ট আতঙ্ক সাথে কৌতূহল। এখন অবধি ফারজাদের আচরণে কিছুই স্বাভাবিক লাগেনি তার। ফারজাদের মাঝে এখন আরও গোলমেলে লাগছে কথাবার্তা। এখন পর্যন্ত ওর সাথে কোথা থেকে কি ঘটে গেল, পুরোটা মিলছে না যেন। ফারজাদ শান্ত স্বরে বলল, আমি যেখানে নিয়ে যাব, চুপচাপ যাবে। তুমি কোনোরকম তামাশা বা চালাকি করার পরিকল্পনা করবে, আমি বিনা পরিকল্পনায় তোমার মাথার করটিটা উড়িয়ে দেব। জোয়ান এসবি অফিসার তো, মাথার টেম্পার হাই। এম ড্যাশ। পরদিন সন্ধ্যায় দিজার ডাক পড়ল আব্বুর ঘরে। দিজার খুব একটা ভালো ঠেকেছে না ব্যাপারটা। গিয়ে বসল আস্তে করে একটা চেয়ারে। হাবিব সাহেব আধশোয়া হয়ে বসে আছেন বিছানায় হেলান দিয়ে। ছোটবেলা থেকে আব্বুকে কাছে না পাওয়ায় দিজার খুব একটা আন্তরিক সম্পর্ক নয় আব্বুর সঙ্গে, সেই সাথে হাবিব সাহেব খুব মেজাজি মানুষ। দিজা আস্তে করে জিজ্ঞেস করল, কিছু বলবেন আব্বু? হাবিব সাহেব গম্ভীর গলায় বললেন, নিয়মিত ছাদে যাও নাকি? দিজার মুখটা শুকিয়ে যায় এবার। সে জানে কোনো প্রসঙ্গের শিরোনাম দিচ্ছে হাবিব সাহেব। আজও শুকনো কাপড় ওঠাতে গিয়ে দেখেছ ওয়াহিদ দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে বাইক নিয়ে। দেখতে আসলেই খুব দৃষ্টিকটু লাগে ব্যাপারটা। গ্রামের লোকের মুখে না জানি কবে এমন বাজে কথা শুনতে হয়। দিজা জবাব দিল না। এবার আরও খানিক কড়া শুনতে লাগলো হাবিব সাহেবের গলাটা, ছেলেটা কে? কতদিন ধরে দাঁড়ায় থাকে এসে এরকম? দিলরুবা বেগম নিরস মুখে ঘরে ঢুকলেন। দিজার বুক কাঁপছে। একটা আতঙ্কিত ঢোক গিলে বলল, আব্বু, আমি এসবের কিছুই জানি না। কথা কেড়ে নিলেন হাবিব সাহেব, ও তাই নাকি? দিজার অস্বস্তি লাগছে এবার। সে দ্রুত বলে উঠল, লাবণ্য আপুর চাচাতো দেবর। দুই বোন এক বাড়িতে যাবার পরিকল্পনা করছো নাকি? ভালোই মানুষ করছে তোমার মা তোমারে। তা নানির বাড়ি যাবা নাকি? পরীক্ষা তো শেষের দিক, চলো রেখে আসি। স্পষ্ট ভৎসনা হাবিব সাহেবের কণ্ঠে। অবশ্য এ আজ নতুন নয়, সে কোনোদিনই দিলরুবার মায়ের বাড়ির সঙ্গে এত খাতির পছন্দ করেন না। তার ধারণা এতে ছেলে মেয়ের জীবন নষ্ট হয়েছে, খুব ছাড় পেয়ে অসভ্য আর বাউন্ডুলে হয়ে গিয়েছে দিজা ও দিহান। দিলরুবা বেগম চুপচাপ কাপড় ভাঁজ করছেন। এই সময় কিছু বলা মানে খিস্তি শোনা। দিজা আর বলার মতো কথা পেল না এ মুহূর্তে। সত্যিটা না শুনেই যখন মন্তব্য করে বসে সামনের মানুষটা, সাফাই গাওয়ার পরিস্থিতি থাকে না তখন আর আব্বুর সামনে তো মোটেই নেই তার। হাবিব সাহেব আবার বললেন, পড়ালেখায় নাকি খুব মনোযোগী শুনছি, তোমার মা বলছে। আসার পর থেকে তেমন কিছুই পাই নাই, সবসময় আনমনাই দেখছি তোমারে। এই যে 1.5 মাস হইল আসছি, একবার আসছো আমার কাছে 2 দণ্ড কথা বলার জন্য? ঘর থেকেই বার হও না, কথাও বলো না ঠিকমতো। বয়স খারাপ যাইতেছে তোমার, মেয়ে।
এই জন্যই বাপের শাসন ছাড়া সন্তান ভালোভাবে গড়ে ওঠে না। কিন্তু আমি কয়দিক যাব? কামাই রোজগার করে খাওয়ানোর দায়িত্ব তো আছে বাপ হিসেবে নাকি? শোনো মেয়ে, সব সইতে পারি, খালি সম্মানের হানি সওয়ার জায়গা নাই আমার ভিতরে, মনে রাইখো। দিজার চোখটা ভিজে উঠতে চাইছে, মেয়েটা খুব কষ্টে সামলে নিল তা। সে অনেক চেষ্টা করেছে আব্বুর সঙ্গে মানিয়ে নিতে, অথচ সংকোচ কাটে না। ছোটবেলা থেকে টুকটাক ফোনেই যা কথা, তাই চাইলেও আর 5টা বাপ মেয়ের মতো মধুর সম্পর্ক গড়ে তোলা সম্ভব হয় না। তবে সে যে আব্বুকে ভালোবাসে না, তা মোটেই নয়। আজ আব্বুর আক্ষেপ শুনে খারাপ লাগছে। তবে আজ তো আব্বু ওর কোনো কথাই শুনল না, শুধু চোখের দেখার ওপর ভিত্তি করে কত কথা শুনিয়ে দিল। অবশ্য তার সব কথা মিথ্যে নয় মোটেই। দিজা আনমনা থাকে, পড়ালেখার মনোযোগ হারিয়েছে, তবে ওয়াহিদের ব্যাপারটা শুধুই ভুল বোঝাবুঝি। সঙ্গে তার আজ অবধি কথাই হয়নি। রাগ হলো খুব। নিজের ওপর রাগ হলো, এতদিনে ব্যাপারটাকে এত সহজভাবে না নিয়ে কিছু পদক্ষেপ নেয়ার ছিল আসলেই। তবে এবার আর সে চুপ থাকবে না। এবার সীমা ছাড়িয়ে গেছে ছেলেটা। যদি ব্যাপারটা আব্বুর চোখে পড়ে যায় এভাবে, তাহলে পাড়ায় কথা রটেনি। 3 মাসে একটা অদ্ভুত সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে ইরফান আর লাবণ্যর। এর কৃতিত্বটুকু বোধহয় ইরফান লোকটারই। লাবণ্য মাঝে মধ্যেই ভাবতে লেগে যায় পুরুষ তাহলে এতটাও মুক্তমনের হয়। সে বড় হওয়ার পর থেকে শুধু ফারজাদকে দেখেছিল, ফারজাদকে পুষে রেখেছিল ভেতরে, যে কারণে আর কাউকে পরখ করে দেখার অবকাশটুকু মেলেনি। আজ লাবণ্য ভাবে ফারজাদ পুরোটা ভুল বলেনি, মানুষের উচিত নিজের অবস্থান পরিবর্তন করে আরেকবার নিজেকে সুযোগ দেয়া। সে সেদিন ফারজাদকে ত্যাগ করেছে এটার আক্ষেপ মাঝে মধ্যে হয়, তবে বেশিক্ষণ আর স্থায়ী হতে পারে না আজকাল। আর তার দায়টুকুও ইরফানেরই। লাবণ্য একটা বন্ধু পেয়েছে, অমায়িক সুন্দর সেই বন্ধুর ব্যক্তিত্ব। রাত 10টার দিকে বাড়ি ফিরল ইরফান। লাবণ্য বিকেলে ছাদ থেকে তুলে আনা কাপড়গুলো ভাঁজ করতে বসেছে। ইরফান ক্লান্ত শরীরে এসে দাঁড়াল লাবণ্যর পাশে। লাবণ্য ঘাড় ফিরিয়ে ওকে দেখে হালকা হেসে বলল, বেশ ভালোই গরম পড়তে শুরু করেছে, আজ বেশি দেরি করলে যে ফিরতে। ইরফান ক্লান্ত মুখেই দুষ্টু হাসে, ডেটিংয়ে গেছিলাম বহুদিন পর, তোমাকে নিয়ে যে রেস্টুরেন্টে দেখা করেছিলাম, সেখানেই গেছিলাম। লাবণ্য ভ্রু কুঁচকে তাকায়। ইরফান মুখ চেপে হাসছে। লাবণ্য বিভ্রান্ত চোখে তাকিয়ে আছে। ইরফান গায়ের শার্ট খুলতে শুরু করল, লাবণ্য বলল, কার সঙ্গে গেছিলেন? গেছিলাম এক সুন্দরীর সাথে। কি করব বলো? বউ থাকতেও ব্যাচেলর, এমন জীবন পায় কজন? আর তাছাড়াও আমার বউ মানে তুমি তো জেলাস ফিল করো না? আমার মতো সুখী বিবাহিত ব্যাচেলর রূপকথার রাজ্যেও পাওয়া যাবে না। লাবণ্য কি প্রতিক্রিয়া দেখাবে তা ভুলে গেল। কয়েক সেকেন্ড পর হঠাৎই মুচকি হেসে ফেলল, আচ্ছা, তো আমি জেলাস ফিল করলে আপনি মেয়েবাজি ছেড়ে দেবেন? দুজন দুজনের চোখে তাকিয়ে নিঃশব্দ অথচ প্রাণখোলা মিষ্টি হাসিতে লুটিয়ে পড়ে। চট করে হাসি থামায় ইরফান, বলে ওঠে, ওয়েট ওয়েট ওয়েট। ইনডিরেক্টলি, নানা ডিরেক্টলি তুমি আমাকে মেয়েবাজ বললে? বউ হয়ে পারলে এ কথা বলতে? লাবণ্য হাসি চেপে কাপড় গোছাতে মনোযোগী হবার ভান করল। ওভাবেই বলল, পারা উচিত না? স্বামী হয়ে অন্য মেয়ের সাথে ডেটিংয়ে যাওয়া যায়, আর না তা আবার গলাবাজি করে বলে বেরানো যায়। লাবণ্যর কথায় ইরফান হাসল একগাল। সতর্ক দৃষ্টিতে তাকানোর ভঙ্গিতে বলল, উহুহু, পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে, চুলায় কিছু দিয়েছ নাকি? লাবণ্য কপট গোমরা মুখে তাকায়। ইরফান তা দেখে মাথা নেড়ে বলল, প্লিজ লাবু, তুমি আর সব বউদের মতন প্রতিসন্দেহিনা হয়ে উঠো না। আমার গার্লফ্রেন্ডদের একটাকে ছাড়াও বাঁচতে পারবো না আমি। সবগুলোকে টুরু ভালোবাসি।
এমন একটা কথায় না হেসে উপায় কি? ইরফান ক্লান্ত ও ঘর্মাক্ত দেহ নিয়ে চলে যায় বাথরুমে। লাবণ্য খেয়াল করল, আজকাল সে খুব হাসে। সে কেমন যেন তার গম্ভীরতা থেকে বেরিয়ে চঞ্চল, হাস্যোজ্জ্বল হয়ে উঠছে। কারণটা কি এই লোকটা? লাবণ্য তাকায় একবার বাথরুমের দরজার দিকে। সারাদিন কাজ করে ক্লান্ত দেহে বাড়ি ফিরেও লোকটার মুখে একটুও বিতৃষ্ণার ছাপ নেই। ঘরে আসতেই যেন প্রাণ ফিরে পায় রুমটা, সাথে লাবণ্য। লোকটার এই প্রাণবন্ত আচরণের সঙ্গে খুব নিবিড়ভাবে জড়িয়ে যাচ্ছে লাবণ্য, তা মেয়েটা বোঝে আজকাল। এই বন্ধুত্বের প্রগাঢ় বন্ধনে বন্দী হয়ে গেছে সে নিজের অজান্তেই। লোকটাকে এক কথায় সুন্দর চরিত্রের অধিকারী খেতাব দেয়া যায়, যে প্রায় সবদিকে নিখুঁত। বিশেষ করে স্বামী হিসেবে, পরিশেষে একটা বন্ধু হিসেবে। ফারজাদ আলামিনকে এখনো ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি। সেদিন রাতে তাকে নিজের ফ্ল্যাটে নিয়ে এসে শোবার ঘরের পাশে ফাঁকা ঘরটাতে আটকে রেখেছে। ওর ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পেরেছে সেদিনের ওর বলা সব কথাগুলো পুরোপুরি মিথ্যা না হলেও সবটা সত্য নয়। একসময় বস্তিতে থাকত ওরা, কিন্তু এখন সেখানে আর থাকে না। ফারজাদের ধারণা ওকে ড্রাগ সাপ্লাইয়ের একটা ভালো এজেন্ট হিসেবে রেখে দিয়েছে সাগলাররা। এর বিনিময়ে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে কেনা হয়েছে ওকে। নয়তো টানা 2 দিন জিজ্ঞাসাবাদের পরও ওদের ডেরা বা ডিলারের ব্যাপারে কোনো তথ্য দেয়নি। কেবল বলে, জানে না, ও কিছুই জানে না। ফারজাদ ওকে সারাদিন পর কেবল একটা বোন রুটি দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে থেকে নব ঘুরিয়ে তালা মেরে এসে বারান্দায় দাঁড়াল। এভাবে আরামদায়কভাবে জিজ্ঞেস করে কাজ হবে না, তা সে জানে। এদের ওপর সবসময় নজর রাখা হয়, কোনোরকম স্বীকারোক্তির পূর্বেই জাহান্নামে পাঠিয়ে দেয় এদের চালানো পার্টিরা। আজ 2 দিন শুধু 2টো বনরুটি খেয়েও কোনোরকম স্বীকার করে নেয়ার লক্ষণ দেখা গেল না। এদের দেখলে মনে হয়, নেহাত রাস্তার ছেলে, কত কষ্টে জীবন ধারণ করছে, অথচ এরাই একজন একাই গোটা জাতির দুশমন। ফারজাদ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ধরাল। আজ 2 দিন শরীরে হালকা পাতলা হলেও প্রভাব পড়েছে সেদিনের ড্রাগটুকুর। ফারজাদ সেদিনের আগে একবার কয়েক বছর আগে প্রথমবার ড্রাগ ইনজেক্ট করেছিল, এক বড় ভাইয়ের প্ররোচনায়। ফারজাদ প্রথম সিগারেটে টান দিয়েছিল পরীক্ষার রেজাল্ট শিট হাতে ধরে। হঠাৎই আজ সেসব মনে পড়ায় আপন মনেই নিজের ওপর উপহাসের হাসি হাসল। বিশ্রী ভাষায় বকে উঠল নিজেকে। অস্পষ্ট স্বরে বলল, শালার আবেগ। এই ফারজাদ যাবে স্কলারশিপ নিতে বিদেশ। ফারহানা বাপের বাড়ির জমি বেচে এনে সেই কবে ব্যাংকে রেখেছিলেন। সেই টাকা রয়ে গেছে। ফারজাদ এলএলবি নিয়ে অনার্স করল শেষ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে। জীবনের অপ্রাপ্তিগুলো এত নিষ্ঠুর কেন হয়? কিছু মানুষের জীবনের সমীকরণ এত গরমিলে কেন হয়ে যায় কিছু ক্ষেত্রে এসে? সকলের সাথে তো হয় না এমন, তাহলে ফারজাদের সাথেই কেন এমন কঠোর খেলায় মত্ত হল নিয়তি? কেন তার মাঝে টগবগে যুবক রতেরও অভিশাপ মিশে গেল সেই সময়ে? সেই নষ্টা আবেগের দুর্ঘটনা না ঘটলেও তো পারত। আজ ফারজাদ স্বপ্ন হারিয়ে অমানবিক, আমানুষিক, আজব এক মেশিনে পরিণত হতো না। কি আছে এ জীবনে? সাধারণ অনুভূতি নেই, সাধারণ ভাবনা নেই, নেই ভবিষ্যতের চিন্তা, নেই মায়া, টান অথবা আকর্ষণ। কি আছে? ফারজাদের ভাবনা ভঙ্গ হয়। শোবার ঘরের বিছানায় পড়ে থাকা ফোনটা বেজে ওঠে শব্দ করে। হাতের সিগারেট পুড়ে অনেকখানি ছাই জমা হয়েছে। ফারজাদ পুরো সিগারেটাই ফেলে দিল। গলাটা জ্বলছে বুকের সাথে সাথে। মাঝে মধ্যে সিগারেটের প্রতিও চরম ক্ষোভ জন্মে। এই সিগারেটে ঠোঁট ছুঁয়েছিল সেই অভিশপ্ত দিনে, জীবনের সবটুকু স্বপ্ন ভেঙে ছাই হয়ে যাবার সার্টিফিকেট স্বরূপ কাগজটার দিকে চেয়ে টলমলে চোখে। সেদিন বোধহয় এই ছেলেটা শেষবার কেঁদেছিল, এই এক জীবনে শেষবারের মতো কেঁদেছিল। এরপর আর কাঁদা হয়নি, আর কারো কান্নায় বুক কাঁপেনি, আর কারো কান্নায় খারাপ লাগেনি,
মন কাঁদেনি, গলে যেতে ইচ্ছে করেনি, নরম হয়নি মন, কাবু হয়নি ছেলেটা। ফোন তুলে নিল কানে। ওপাশ থেকে চিকন মেয়েলি স্বর ভেসে আসে। ফারজাদ ভ্রু কুচকায়, চারদিকে ভরা সন্ধ্যা। মাগরিবের আজান শেষ হচ্ছে, এ সময় কেন ফোন করেছে মেয়েটা প্রায় মাস দেড়েক পর? ফারজাদ জিজ্ঞেস করল, কি হয়েছে? অসময়ে কল কেন? কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। বেশ কিছুক্ষণ আর দিজার কোনো কথা শুনতে পাওয়া গেল না। শুধু ভারী নিঃশ্বাসের শব্দ আসছে মাঝে মধ্যে। ফারজাদ বুক ফুলিয়ে একটা শ্বাস নিয়ে একটু কড়া কণ্ঠে বলার চেষ্টা করল, কল দিয়ে চুপ থাকার স্বভাব যাবে না তোর এ জনমে? দিজা ডেকে ওঠে, ফারজাদ। ফারজাদ ভ্রু কুচকে ফেলল। এভাবে এমন অদ্ভুত স্বরে নাম ধরে ডেকে ওঠার মানেটা কি? মেয়েটার পাগলামি বাড়ছে দিন দিন। ফারজাদ জবাব না দিয়ে শক্ত মুখে চুপ রইল। মাগরিবের ওয়াক্ত ঘনিয়ে আসা মুহূর্তটা। মুসল্লিরা দলে দলে মসজিদে ঢুকছে। গোধূলি ছেয়ে আসা আসমানের নিম্নদেশ ঘেঁষে পাখিরা সারাদিন পর দল বেঁধে নিড়ে ফিরছে। ফারজাদ ফোন কানে অপেক্ষারত, দিজা কি বলবে তা শুনতে। দিজা কেমন একটা ক্ষোভের সাথে বলে উঠল, ওয়াহিদ প্রত্যেকদিন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে, বলেছিলাম না সেদিন আপনাকে? অন্য সময় হলে ফারজাদ নিশ্চিত বলতো, প্রত্যেক দিন আবার কি? প্রতিদিন। তা বলল না, মেয়েটা অভিযোগ জানাচ্ছে, অভিযোগ জানাতেই কল করেছে। বেশ গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, কেন দাঁড়িয়ে থাকে? সমস্যা কি ওর? কবে থেকে করছে এমন? এর বিরুদ্ধে কিছু বলিসনি কেন এতদিনে? জবান বন্ধ তোর? পাড়ার লোকে খুব ভালো বলে এতে? ধমকে ওঠে ফারজাদ। দিজা আবেশে চোখ দুটো বুজে নিল। ভারী একটা শ্বাস ফেলে বলল, আমি কি বলবো? আমার কথা শেষ হয় না। ফারজাদের কণ্ঠস্বর এবার একটু খ্যাপা লাগল, আচ্ছা রাখো, দেখছি। ফারজাদ সব ক্ষেত্রে নির্লিপ্ততা থাকতে পারলেও মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে তাদের পেছনে লেগে থাকাকে প্রশ্রয় দেবার মানুষ না, তা জানে দিজা। নিশ্চিত খারাপ কিছু তামাশা করে ফেলবে এবার। তবে সে সেজন্য তো জানায়নি এ কথা। ফারজাদ কি বোঝে না, সে কি বোঝাতে চায়? দিজা শুধু ফুফাতো বোন হিসেবে ফারজাদ কল কাটার আগ মুহূর্তে দিজা বলে উঠল, কাল ওদের বাড়ি থেকে দেখতে আসছে আমাকে। কথাটুকু শেষ করতে কণ্ঠস্বরটা কেঁপে উঠল দিজার। শেষের দিকে বিক্ষিপ্ত এক গাঢ় শ্বাস ছুটে যায় মেয়েটার বুক চিরে। ফারজাদ এক মুহূর্তের জন্য থমকে গেল, পরক্ষণেই হঠাৎই বেশ উৎফুল্ল চিত্তে বলল, আরে বাপরে! ওয়াহিদ মালটা তো দারুণ অ্যাডভান্স। দেখ, একে বলে প্রেমিক। তোর পাত্তা না পেয়ে সরাসরি কাজের কাজ করতে চলে আসছে। তো কি, আমায় দাওয়াত করছিস নাকি? ডিউটির খুব চাপে আছি, আসতে পারবো না এখন। একেবারে বিয়েতে আসব, যা। তো এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলবি? বলেছিলাম না, তোর বাপ ফিরলে বেশিদিন ঘরে রাখবে না তোকে, তবে পড়ালেখাটা কন্টিনিউ করিস। দিজার নিঃশব্দ কান্না বোধহয় ফারজাদ অবধি পৌঁছায় না। বুকে গাঢ় এক ক্ষত অনুভূত হল দিজার। বুকটা মুচড়ে, পিষে, ছি অঙ্ন ভি অঙ্ন হয়ে যাচ্ছে। উফ, কি অসহ্য যন্ত্রণা! দিজা কার কাছে জানাচ্ছে নিজের অন্যের হয়ে যাবার আগাম বয়ান? যার কোনো যাই আসে না? সে বরং উৎসাহিত করছে। আজব ভালোবাসা তার, যেখানে অপরপক্ষের বিস্তর উপেক্ষা আর অবহেলার পরও তাকে ভালোবেসে যেতে হবে। দিজা বুঝল না তার কি হচ্ছে। তবে কেমন একটা ঘৃণা বিচ্ছুরিত হল যেন নিজের জন্য। আর কতদিন, কতভাবে এই মানুষটাকে তার দুর্বলতার ফিরিস্তি দেবে সে, আর তারপর উল্টো উপেক্ষিত হবে? মানুষটা এমন কেন করে, সে জানে না। তবে আজ হঠাৎই মনে অদ্ভুতুরে এক বিতৃষ্ণা টের পেল ফারজাদের নির্বিকার, দায়সারা,
নির্লিপ্ততা কথাগুলোর প্রভাবে। নিজের ওপর উপহাসের হাসি ঠোঁটে জমা হতেই চোখের নিচ গড়িয়ে জল পড়ল। নিঃশব্দে ফুঁপিয়ে উঠল মেয়েটা। ফারজাদ ফোনটা কানে চেপে ধরে চোখ বুজে বড় একটা টান দেয় সিগারেটে। ধোঁয়া উড়িয়ে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? চোখের পানি রচে মূল্যবান, মানুষ যেখানে এক ফোঁটা রক্ত ঝরলে অস্থির, উদ্বিগ্ন হয়ে ওঠে, সেখানে চোখের পানি কত সস্তা আর বেকার জিনিসের ক্ষয় করে দেয়। দিজার নিঃশব্দ কান্না এবার গোঙানির মতো শোনায়। ফারজাদ হতাশ এক শ্বাস ফেলল। ভারী নিঃশ্বাসের সাথে হালকা ধমকের মতো করে ডাকল, দিজা, দিজা, দিজা। থামো। কাঁদছিস কেন? আমায় একটা কারণ বলতো, আমায় ভালোবাসার। দিজা, ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু হয় না। ক্ষণিকের একটা মায়াক্ষেত্র তৈরি হয় মাত্র, আর মায়া কেটে যায় এক চিরন্তন সত্য। আচ্ছা, আমি ভালোবাসলে তুই চিরসুখী হয়ে যাবি, তাই তো? তাই মনে হয় তোর? এত সহজ না জীবনটা, শোন আমার কথা। ঘরে পদচারণার আওয়াজ পেল দিজা। সেদিকে চোখ ফিরিয়ে তাকাতেই দুইজোড়া গম্ভীর আরেকটা দুঃখী চোখ তার দিকে তাকিয়ে থাকতে দেখা গেল। দিজার ধ্বংসপ্রাপ্ত বিষাদে ঘেরা চোখমুখে উপচে পড়া কান্না, কানে ফোন। ফোনের ওপাশে এখনো এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসছে। হাবিব সাহেব ঝড়ের বেগে এগিয়ে এলেন, থাবা দিয়ে ফোনটা কেড়ে নিলেন দিজা কান থেকে। স্ক্রিনে এখনো জ্বলজ্বল করছে ইংরেজি হরফে লেখা, ফরজার নামখানা। সেখান থেকে চোখ ফিরিয়ে একবার দিজার দিকে কঠিন মুখে তাকিয়ে তৎক্ষণাৎ সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারলেন ফোনটা মেঝেতে। পাশে দাঁড়িয়ে থাকা দিল রুবা বেগম ও সদ্য এ বাড়িতে প্রবেশ করা লাবণ্য ছিটকে দাঁড়ায় একপাশে। দিজার প্রতিক্রিয়া ঠিক দুর্বোধ্য। বুঝতে পারা যাচ্ছে না মেয়েটার কি হচ্ছে ভেতরে। হাবিব সাহেব চিৎকার করে বললেন, তুই কি করতেছিস ঠিক বুঝে আসতেছে না আমার। ঠিক কোনো নতুন উপায়ে নিজেকে খারাপ মেয়ে বানিয়েছিস? একদম নতুন পদ্ধতি। একজন বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে, তারপর হুট করে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসার তারিখ দেয়। আর সেই দিনের আগের রাতে আরেক প্রেমিকের কাছে তার নালিশ জানিয়ে কেঁদে বুক ভাসাচ্ছিস। তোরে ঠিক কোনো নামে ডাকলে তোর চরিত্র বর্ণনা করা যাবে ঠিকমতো? এই তো আমার সম্মান রাখছিস দুই মামে। কথা শেষ হল কিনা, কষে একটা থাপ্পড় লাগালেন হাবিব সাহেব দিজার গালে। মেয়েটার গালে লালচে দাগ স্পষ্ট হয়ে সবে গেল। ভেঙে খণ্ড হয়ে যাওয়া ফোনের দিকে তাকিয়ে বললেন, এই নষ্ট হবার যন্ত্র ফোন আমি কত শখ করে বিদেশ থেকে পাঠাইছিলাম তোর জন্য। শালা আমিই তো বোকা। তোর মা ভালোই করছে তো। নানির বাড়ি থাকছিস আর বললেন না কিছু। ভারী পা ফেলে নীরব গর্জন করতে করতে দিজার রুম থেকে বেরিয়ে গেলেন। দিজার বুকের উঠানামা টের পাওয়া যাচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। জীবন এ কোথায় নিয়ে এলো তাকে, কি ঘটছে তার সঙ্গে? লাবণ্য এগিয়ে এসে দাঁড়ালো তার দিকে। তার গায়ে এখনো বোরকা জড়ানো। দেখেই বোঝা যাচ্ছে সবে এসে পৌঁছেছে। যেহেতু ওরই শ্বশুর বাড়ি থেকে দেখতে আসবে, আর তাছাড়াও দিজার একটা সঙ্গর প্রয়োজন আজকের দিনে। বহুদিন পর মেয়েটা এসেছে ফুপুর বাড়ি। দিল রুবা বেগম যেন কিছু বলতে গিয়েও বললেন না, চরম অনীহার সাথে মুখ গম্ভীর করে চলে গেলেন। তিনি জানেন না, এর দায় তার সঙ্গে কি হতে চলেছে। লাবণ্য বসল দিজার পাশে। দিজার চোখে এখনো বাঁধ মানেনি। অনবরত, অবিরাম ঝরছে নোনা জল। লাবণ্য কিঞ্চিত শুকনো হাসিমুখে তাকিয়ে রইল দিজার কান্নাজড়িতে ভাঙা মুখটার দিকে। তার কাছে কেন জানি মনে হচ্ছে আজে আসল পাগলি তো এই দিজাই। সে আসলেই ফারজাদকে ওসব ভালোটালো কিছু বাসেন, শুধু একটু পছন্দ ছিল আর কি। ভালো তো বেসে ফেলেছে এই পাগলিটা। বেপরোয়া ভালোবাসা, এই পাগলির ভালোবাসা অদম্য, দুর্দমনীয়।
হাবিব সাহেব রুমে এসে হাতড়ে নিজের ফোন হাতে নিলেন। দিল রুবা বেগম পেছনে এসে দাঁড়ালেন তার চোখে মুখে ভাবনা, তাহলে লাবণ্যর বিয়ের পরের দিন যে বড়আপা দিজা আর ফারজাদকে একঘরে দেখেছিল সেটা অহেতুক ছিল না? সত্যিই কোনো সম্পর্ক আছে এদের মাঝে? তিনি না হয় মেয়ের ভুলকে মেনে নিলেন, হাবিব সাহেব ব্যাপারটাকে ঠিক কতটা খারাপ পর্যায়ে নিতে পারে তা তিনি খানিক আন্দাজ করতে পারছেন। এর সম্পূর্ণ দায় এসে পড়বে তার ওপর। মায়ের বাড়ির অতি যাতায়াতকে কারণ বানিয়ে এই বদমেজাজি লোকটা এই জলকে কোথায় গড়াবেন কে জানে। ফারজাদকে এমনিতেও ভালো চোখে দেখেন না হাবিব সাহেব। ফারজাদ কিছুটা হলেও আন্দাজ করেছে কিছু একটা ঘটেছে। হঠাৎই দিজা থেমে গেল, কলটা কেটে গেল। এমনটা তো দিজার করার কথা নয়। নাকি মেয়েটা ফারজাদের কথায় কষ্ট পেয়ে তাহলেই ভালো? ভালো থাক পাগলিটা। এখন রাগ করলেও পরে বুঝবে তার জন্য সঠিক কি। ফারজাদ জোড়াবে না নিজেকে। কোনোভাবেই সংসার ধর্ম অথবা মেয়েলোকের আঁচলে বাধা পড়বে না। সে জানে সব মেয়ে এক না, তবুও তার ভেতরে অতি গভীরে লুকিয়ে থাকা আতঙ্ক আর ভয়টুকু কাটেনি আজও। মানুষের জীবনের সবচেয়ে খুশির অথবা অতি ধ্বংসের ঘটনাগুলো মস্তিষ্কে প্যানিক অথবা নিদারুণ আতঙ্ক হিসেবে সংরক্ষিত থাকে, যা সেই ঘটনার সাথে সম্পৃক্ত বিষয় পুনরাবৃত্তি ঘটার সুযোগ আছে। এমন ঘটনায় মস্তিষ্ক সক্রিয়ভাবে খুব বিরুদ্ধাচরণ করে। এটা এক প্রকার মানসিক রোগ। মানুষ কোনো রাস্তায় সড়ক দুর্ঘটনায় জখম হলে সেই ক্ষত ভরে ওঠার পরেও পরবর্তীতে সেই রাস্তায় গেলে মস্তিষ্কে সেই ঘটনার স্মৃতিচারণ খুব বাজেভাবে প্রভাব ফেলে। পুরনো ব্যথাগুলো কোথাও একটা জেগে ওঠে। এটাকে বলে মস্তিষ্কের একটা অস্বাভাবিক মানসিক অবস্থা, যেটাকে প্যানিক অ্যাটাক বলা হয়। এতে মানুষ কোনো ঘটনায় হুটহাট আতঙ্কিত বা হতবিহ্বল হয়ে যায়। আর যেখানে ফারজাদের জীবনে তো সেই ক্ষতির প্রভাব আজও বিদ্যমান। স্বপ্ন ও বৃত্তিহারা এক ব্যর্থ পথিক সে জীবনের পথে। এতগুলো বছর ধরে এই আতঙ্ক আর ব্যর্থতার হাহাকার তাকে এতটা কঠিন আর অস্বাভাবিক অনুভূতিহীন এক মানুষে পরিণত করেছে। ফারজাদের অবশ্য মানসিক রোগ বিশেষজ্ঞ আছে রিজার্ভ, যার কাছে ফারজাদ মাঝেমধ্যেই যায়। তবে কিছু রোগের বাহ্যিকভাবে চিকিৎসার থাকে না। বিশেষ করে মনের গভীর ক্ষত অথবা অপূর্ণতার হাহাকার থেকে যে মানসিক রোগের সৃষ্টি, তাতে কোনো উল্লেখযোগ্য চিকিৎসা থাকে না সচরাচর। ফারজাদের হাতের ফোনটা বেজে উঠল। বারান্দার রেলিংয়ে হাত রেখে ঝুঁকে দাঁড়িয়েছিল সে। ফোনের স্ক্রিনে তাকিয়ে ভ্রুটা কুঁচকে সোজা হয়ে দাঁড়াল। সে যা আন্দাজ করেছে তা বোধহয় ঠিক। ফোন কানে লাগাতেই কর্কশ আওয়াজ ভেসে এলো, তুমি যে অপদার্থ তা আরেকবার প্রমাণ না করলেই হতো না? নিজের জীবনটা তো নষ্ট করছো প্রেম কইরা, ছ্যাঁকা খাইয়া। লজ্জা করার দরকার ছিল না তোমার? তোমার ফুপু তো ফাজিল মহিলা, ছেলে মেয়ে দুইটারে তোমাদের বাড়ির সাথে কলিজা মিশায় মানুষ করছে, তার সুযোগ নিতে ভুলো নাই না? একে তো একজন পিছনে পড়ছে, রোজ রোজ বাড়ির সামনে আইসা দাঁড়ায় থাকতে থাকতে বিয়ের প্রস্তাব আনছে, তুমি আবার কি বিয়ে হবার আগেই নিয়া ভাগবা নাকি? ফারজাদ চুপচাপ শুনছে। হাবিব সাহেব আবার গর্জে উঠলেন, শোনো ফারজাদ, আমার মেয়ের আশপাশ থেকে দূরে থাকবা। তোমাদের বাড়ির সাথে আগে যেমন আমার কোনো লেনদেন ছিল না, হবেও না। আর চেষ্টাও করব না যোগাযোগ করার। আমি জানি তুমি কত বড় হারামি আর স্বার্থপর ছেলে। আমার মেয়েরে আশা দিবা, অথচ সুখে রাখতে পারবা না। এমনকি তুমি তো আশাও দিবার পারবা না। তুমি কি মানুষ নাকি? তোমারে চিনি না আমি? জানো আর এর চামড়া গায়ে তোমার। মায়া দয়া ভালো মন্দের হিসাব আছে নাকি তোমার? মেয়েটারে কাদায়ও ঠিক পথরের মূর্তির মতন ঘুরে বেড়াবা। এই জন্য তোমার ফুপু বোকা মহিলারে কইছিলাম ওই শালার অমানুষের বসবাস করা বাড়ি থেকে আমার ছেলে মেয়ে দুইটারে যেন দূরে রাখে। তোমার এই শয়তানের মতন শক্ত স্বভাবের জন্য তোমাদের ওই গোটা বাড়িটা অভিশাপে ভরা। ফারজাদ কেবল হাসল একটু, ফুপা,
শয়তানের স্বভাব শক্ত হয় তা জানতাম না। হাবিব সাহেব এবার যেন মেজাজের খেই হারালেন। তোমার মতো বদমাশের পরিবারের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে এইটা ভাবতেও ঘেন্না হয় আমার। হারামি পরিবার। ফোন কেটে ফোনটা ছুঁড়ে মারলেন বিছানার ওপর। দরজার কাছে সংকুচিত হয়ে দাঁড়িয়ে আছেন দিলরুবা বেগম। হাবিব সাহেবের এই রাগ ওই বাড়ির ওপর আজকের নয়, 16টা বছর ধরে পালন করছেন উনি। 16 বছর আগে হাবিব সাহেবের অবস্থা খুব একটা ভালো ছিল না। তবুও তার ব্যক্তিত্ব আর শিক্ষাগত যোগ্যতা দেখে বিয়ে দিয়েছিলেন দিলরুবা বেগমের বাবা। কিন্তু একটা সময় কর্মের আর কোনো ব্যবস্থা হয়ে উঠল না তেমন। তিনি সিদ্ধান্ত নিলেন বিদেশ যাওয়ার। শ্বশুরবাড়ির কাছে টাকা চেয়েছিলেন, যৌতুক হিসেবে নয়, ধার, যেটা তিনি উপার্জন করে আস্তে আস্তে শোধ করতে চেয়েছিলেন। কিন্তু ফারজাদের বাবা আজাদ সাহেব টাকা না দিয়ে বরং কটূক্তি ঝাড়লেন, যে দেশে থাইকা কোনো কর্ম খুঁজা পায় নাই, ওই আবার বিদেশ যাইয়া যেন কোটি মাল কামাইব। বিদেশ যাইয়াও কিছুই করতে পারবা না, বরং আমার আর্তয়ে খেটে খাও। কত মানুষ তোমার মতন খাটতেছে প্রতিদিন। ওরে সংসারও চলে যাইতাছে বেশ, ওগরে বিদেশ যাওয়া লাগতাছে না। সেই কথা তিনি ভুলতে পারেন না। এরপর মায়ের টুকটাক পুরাতন গহনা, দিলরুবা বেগমের হাতে বালা, 2 লাখ অংশ জমি বিক্রি করে কোনোমতো গেলেন বিদেশ। আল্লাহর রহমতে আস্তে আস্তে তিনি চোখে পড়ার মতো উন্নতির দেখা পেয়েছেন, তবে মেজাজি, তেজি লোক হওয়ায় অপমান করে বলা সেই কথা ভুলতে পারেননি। লাবণ্য দিজার ঘরে বসে শুনল সবটা। কোনো কথা বলল না। দিজার চোখের পানি শুকিয়ে লেপ্টে আছে চোয়ালে। উদ্ভ্রান্তের ন্যায় ভার ছেড়ে দিয়ে বসে আছে বিছানার ওপর। জীবনটা আসলেই জটিল, ভয়াবহ এক কুরুক্ষেত্র, যেখানে বাঁচতে হলে লড়তে হবে, কখনো আশপাশের পরিস্থিতির সঙ্গে, তো কখনো নিজের মনের সঙ্গে। এ আজিনের লড়াই। ফারজাদ কান থেকে ফোন নামিয়ে নিজের মনেই হেসে উঠে বিড়বিড় করে বলল, তোর বাপ কত ভালোভাবে চেনে আমায়, অথচ তুই বুঝিস না, দিজা। তোর বাপের কাছে একটু জানলেও তো পারিস কত জঘন্য এক ব্যক্তিত্ব আমি। চলবে।